আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এই গ্রামারের টপিকটা তোমাদের ক্লাস 9, 10, 11, 12 প্রত্যেকেরই কাজে লাগবে এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের রাইটিং স্কিল লিখতেও সুবিধা হবে। তো তিনটে সেন্টেন্স প্রথম কাকে বলে, এর ডেফিনেশন, এক্সাম্পল, এর ফিচার্স, বৈশিষ্ট্যগুলো কি, এগুলো জানবো। তারপর এই সেন্টেন্সগুলো দিয়ে কিভাবে জয়েনিং করে সেগুলো শিখব। তারপর সিম্পল থেকে বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা ভাইস ভার্সা যে জিনিসগুলো হয় সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এগুলো কাকে বলে, এর ডেফিনেশনটা কি আমরা শিখব। তো প্রথমে সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। সিম্পল সেন্টেন্স এর বাংলাটা হচ্ছে, আমরা বাংলাতে বলি সরল বাক্য। তো সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যার একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, এর সঙ্গে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। আবার আমি বলছি, সিম্পল সেন্টেন্স হলো এমন একটা বাক্য যার একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, যার সাথে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। তো প্রথমে আমি একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করি। হি টোল্ড মি টু ডু ইট। তো এখানে সিম্পল সেন্টেন্স, এটা একটা উদাহরণ এক্সাম্পল দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যে একটাই ক্লজ আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই। তো আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে যে একটা মাত্র ক্লজ আছে যেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এখানে কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই। তো সেই জন্য এই বাক্যটা, এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবারে এই যে ক্লজ বিষয়টা আমি সহজভাবে সংক্ষেপে বলছি, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। তো ক্লজ কাকে বলবো? ক্লজ হলো বাক্যের এমন একটা অংশ যেখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, একটা মাত্র ফাইনাইট ভার্ব আর একটা সাবজেক্ট থাকবে। তো ক্লজ হতে গেলে বাক্যের এমন একটা অংশ যার মধ্যে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো একটা বাক্যে যে কটা ফাইনাইট ভার্ব সে কটাই ক্লজ। এইবারে আমাদের প্রশ্ন, ফাইনাইট ভার্ব, যেটা ছেলেরা স্টুডেন্টরা খুবই অসুবিধার মধ্যে পড়ে যায়, ফাইনাইট ভার্ব বলতে কি বোঝায়? ফাইনাইট ভার্ব সহজ ভাষায় যেটা মেন ভার্ব সেটাই ফাইনাইট ভার্ব, যেটা মেন ভার্ব সেটাই ফাইনাইট ভার্ব। এছাড়া ফাইনাইট ভার্ব ছাড়া যেগুলো আরো ভার্ব যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। টু যুক্ত ভার্ব আছে, আইএনজি ফর্ম আছে, আরো অনেকগুলো ফর্ম আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে শিখবে। তো ফাইনাইট ভার্ব মানে আমরা মেন ভার্ব হিসেবে আলোচনা করব। যেমন আরেকটা বাক্য লিখছি আমি এখানে, হি said that he was ill। একদম সহজ উদাহরণ যাতে তোমরা বুঝতে পারো। তো এই বাক্যতে আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাইট ভার্ব এখানে একটা আছে, said বলেছিল, আর একটা হচ্ছে was। তাহলে এই বাক্যে যেহেতু said একটা ফাইনাইট ভার্ব, was একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব আমরা পাচ্ছি, সেজন্য এই বাক্যে দুটো ক্লজ আছে। আর যে বাক্যে দুটো ক্লজ আছে সেই বাক্যটা কখনোই সিম্পল সেন্টেন্স হতে পারে না। এবারে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এখানে এই যে ডু, এই ডুটাও তো একটা ফাইনাইট ভার্ব, কিন্তু না, এটা ফাইনাইট ভার্ব নয়, এর আগে টু রয়েছে, এটাকে ইনফিনিটিভ বলে। তো ক্লজ হতে গেলে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে, কোনো নন ফাইনাইট ভার্ব থাকলে হবে না। তো সিম্পল সেন্টেন্স চিনতে গেলে আমাকে প্রথম দেখতে হবে বাক্যটা মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে কিনা। যদি একাধিক ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব থাকে তাহলে সেই বাক্যকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। এবার এই সিম্পল সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্বের সঙ্গে এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব, জিরান্ট, পার্টিসিপল এগুলো থাকতে পারে, যেগুলো আমরা জয়েনিং এর সময় শিখবো। এবারে এই যে নিচের বাক্যটা লিখলাম, এখানে খেয়াল করো, সেড একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, যেহেতু দুটো ভার্ব দুটো ক্লজ। আর আমরা ক্লজ শিখেছি অলরেডি যে
একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা প্রিন্সিপাল ক্লজ। কেন এটা সাবঅর্ডিনেট ক্লজ? কারণ এই যে ক্লজটা, এই ক্লজটা সাব ক্লজ এই কারণে, কারণ এই ক্লজের মানেটা এই ক্লজের উপর ডিপেন্ড করে, ওই জন্য এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেহেতু এ স্বাধীন ক্লজ, সেই জন্য এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো যে বাক্যে একাধিক ক্লজ, মানে একটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স, যে বাক্যে একটা মাত্র ক্লজ আর সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর যে বাক্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। এবারে পড়ে আছে, অর্থাৎ এটাকে জটিল বাক্য বলে আমরা জানি, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা কি? যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে এমন একটা বাক্য যেখানে দুটো প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। দুটো প্রিন্সিপাল ক্লজ, যেমন একটা উদাহরণ দিই, হি ইজ পুয়ার, সে গরিব, বাট হি ইজ অনেস্ট। তো এখানে এই একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, কিন্তু যুক্ত হয়েছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন বাট। এই কোঅর্ডিনেটিং কনজাংশন বাট, এন্ড, অর ইত্যাদি এগুলো দ্বারা যুক্ত থাকবে। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সকে ভাঙা খুবই সহজ, কম্পাউন্ড সেন্টেন্সকে ভাঙা খুবই সহজ। এবং কম্পাউন্ড সেন্টেন্সের দুটো যে ক্লজ, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, মানে একদম এরা ইন্ডিপেন্ডেন্ট দুজনেই। হি ইজ পুয়ার বা কমপ্লিট, সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমি শুধু যদি বলি দ্যাট হি ওয়াজ ইল, যে সে ছিল অসুস্থ, একটা রেস থেকে যায়, এরপর একটা কিছু থেকে যায়, মানে ইনকমপ্লিট থেকে যায়। কারণ দ্যাট হি ওয়াজ ইল, যে সে ছিল অসুস্থ, এই অর্থটা সম্পূর্ণ করছে না। এই অর্থটা সম্পূর্ণ করতে গিয়ে হি সেড, তিনি বলেছিলেন বা সে বলেছিল, এর উপর ডিপেন্ড করছে। তাই এই কমপ্লেক্স সেন্টেন্স ভাঙাটা বা স্প্লিট করাটা কঠিন, একটু বুঝতে হবে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স আমরা দেখলেই বুঝতে পারবো, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এরকম আরো অনেক বাক্য আছে, যেমন আই অ্যাম হ্যাপি অ্যান্ড আই অ্যাম রিচ, বা আই অ্যাম রিচ অ্যান্ড আই অ্যাম হ্যাপি, এরকম ভাবেও বলা যেতে পারে। অর্থাৎ অর বা এন্ড, বাট ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো সিম্পল বাক্য যুক্ত থাকে। এটা আমার আবার একটু অন্যরকম ভাবে একটু বলতে পারি, হি ইজ পুয়ার, এটা একটা সিম্পল সেন্টেন্স যদি শুধু এটা ধরি, কারণ এটা একটাই প্রিন্সিপাল ক্লজ, এর মধ্যে আর কোনো প্রিন্সিপাল ক্লজ। কেন একটা প্রিন্সিপাল ক্লজ? যেহেতু একটাই ফাইনাইট ভার্ব, তাই এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা সিম্পল সেন্টেন্স। আবার এটাও একটা, হি ইজ অনেস্ট, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, যেহেতু একটা ফাইনাইট ভার্ব। তাই এটা আমরা বলতে পারি দুটো সিম্পল সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, কম্পাউন্ড সেন্টেন্স। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। কমপ্লেক্স সেন্টেন্সে একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ, এর সঙ্গে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, থাকবেই। আর হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ দুটো প্রিন্সিপাল ক্লজ যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। তো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আমরা মোটামুটি একটা আইডিয়া হলো, জানতে পারলাম যে সিম্পল সেন্টেন্স বলতে আমরা বুঝি এমন একটা বাক্য যেখানে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। আর কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে মাত্র একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যেখানে দুটো প্রিন্সিপাল ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তো আজকে এই সিম্পল সেন্টেন্স যত রকমের হয় তোমাদের এই বোর্ডে এক্সাম্পল আমি লিখেছি, তো প্রত্যেকটা এক্সাম্পল আমি একটু ডিসকাস করছি যাতে তোমাদের সিম্পল সেন্টেন্সটা কেমন এটা বুঝতে সুবিধা হয়। তো সংজ্ঞাটা আমাদের মনে রাখতে হবে, সিম্পল সেন্টেন্স মানে একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ, আর একটা প্রিন্সিপাল ক্লজ মানে একটাই ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব মানেই হচ্ছে একটা মেইন ভার্ব। ব্যাস এতটুকু মনে রাখলেই আমাদের চিনতে সুবিধা হবে কোনটা সিম্পল সেন্টেন্স। তো এক্সাম্পল নাম্বার 1, এখানে প্রথম এক্সাম্পলে দেখো, আই লস্ট মাই
ওয়াচ, আমি আমার ঘড়িটি হারিয়েছিলাম। এখানে একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ, একটাই ফাইনাইট ভার্ব, একটাই মেন ভার্ব, একটাই ক্লজ, যেটা সেই জন্য এই সেন্টেন্স সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স নাম্বার 2, ডোন্ট জাম্প ফ্রম দ্য রানিং ট্রেন। এখানে তাহলে একটাই ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে কি জাম্প। এবার এখানে তোমাদের মনে হতে পারে এই যে রানিং, কারণ আমরা জানি রান রানিং কন্টিনিউয়াস ফর্ম, আর এই যে ডোন্ট ডু নট এই যে ব্যাপারটা এসে, এখানে ডোন্ট হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব। এখানে রানিং কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে না, এই রানিংটা এখানে প্রেজেন্ট পার্টিসিপেল অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। প্রেজেন্ট পার্টিসিপেল কি, জয়েনিং যখন করাবো তখন আলোচনা করবো। এখানে রানিংটা কিন্তু কোনো ভার্ব নয়, সেই জন্য যেহেতু কোনো ভার্ব নয়, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, সেজন্য একটাই ভার্ব জাম্প, একটাই মেন ভার্ব, একটাই ফাইনাল ভার্ব, একটাই ক্লজ, ওই জন্য এটা সিম্পল সেন্টেন্স। তারপরে एग्जांपल 3, হি ইজ টু উইক টু ওয়াক। এখানেও ইজ একটা ভার্ব পাচ্ছি, ওয়াক একটা ভার্ব পাচ্ছি, কিন্তু ইজটা হচ্ছে মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব, ওয়াক ফাইনাইট ভার্ব নয়, যেহেতু এর আগে টু রয়েছে, এটা ইনফিনিটিভ, সেজন্য একটাই ফাইনাইট ভার্ব, একটাই ক্লজ, সেজন্য এটা সিম্পল সেন্টেন্স। एग्जांपल 4, উই স আ উন্ডেড ম্যান। আমরা দেখেছিলাম, একটাই ফাইনাইট ভার্ব, আ উন্ডেড ম্যান। এখানে উন্ডেড, উন্ড শব্দটাও আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি, তো উন্ডের থার্ড ফর্ম এখানে ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে, এটাকে পাস্ট পার্টিসিপেল বলা হয়। পাস্ট পার্টিসিপেল কেমন কাজ করে বা প্রেজেন্ট পার্টিসিপেল কেমন কাজ করে, এগুলো জয়েনিং করানোর সময় আমি আলোচনা করব। তো এখানে উন্ডেড কিন্তু ভার্ব হিসেবে কাজ করেনি, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাই এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তারপর সেন্টেন্স 5, হ্যাভিং ভিজিটেড দ্য ফেয়ার উই রিটার্ন হোম। হ্যাভিং ভিজিটেড, এখানে একটা পাচ্ছি রিটার্ন, এটা একটু আমাদের বুঝতে হবে। হ্যাভিং ভিজিটেড দ্য ফেয়ার উই রিটার্ন হোম, তো এখানে মূল ভার্ব বা ফাইনাল ভার্ব কিন্তু একটা মেন ভার্ব। এই ভিজিটেড ফর্মটা এমন দেখে মনে হচ্ছে এবার এ তো ভিজিটেড বসেছে, এর আগে হ্যাভিং রয়েছে, তাহলে এটা অক্সিলিয়ারি মতো কাজ করছে বা এটা মেন ভার্বে কাজ করছে, ব্যাপারটা কিন্তু তা নয়। এটাও এক ধরনের পার্টিসিপেল। এই পার্টিসিপেলটা কিভাবে গঠিত হয়েছে সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব, কারণ এই আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, ধৈর্য তোমাদের থাকবে না, সেটা আমি অল্প অল্প করে তোমাদের ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করব। তো হ্যাভিং ভিজিটেড দ্য ফেয়ার এর পুরো একসাথে মানে এটা একটা ফ্রেজ হিসেবে কাজ করছে, মানে মেলাতে বেড়াতে গিয়ে বা যাওয়ার পর উই রিটার্ন হোম, আমরা ঘরে ফিরে এসেছিলাম, এই টোটালটা একটা ফ্রেজ হিসেবে কাজ করছে, কোনো ক্লজ হিসেবে কাজ করছে না। তারপর অন হিয়ারিং দ্য নিউজ শি ফেইন্টেড, এখানে আবার সেম, এখানে ফেইন্টেড, এই ফেইন্ট ভার্ব পেলাম, আর এখানে হিয়ারিং দেখে মনে হতে পারে হিয়ার মানে তো শোনা, কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না, এখানে আগে একটা অন বসেছে, এটাকে বলা হয় প্রিপজিশনাল অবজেক্ট। তো এটা কিন্তু কোনো ভার্ব নয়, এটাও টোটাল এই অংশটা হচ্ছে একটা ফ্রেজ, কোনো ক্লজ নয়, এখানে একটাই মাত্র ক্লজ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। 7, ইন স্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও হি জয়েন্ড দ্য মিটিং। এখানে আর কোনো ভার্ব দেখতে পাচ্ছি না, তবে এটা সহজ একটু। জয়েন্ট একটাই ভার্ব, একটাই মেন ভার্ব, একটাই মেন ভার্ব, একটাই ফাইনাল ভার্ব, একটাই ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সেজন্য এটা সিম্পল সেন্টেন্স। 8, দিল্লি দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ আ বিজি সিটি। এখানেও সেম, কোনো ফাইনাল ভার্ব নেই, শুধুমাত্র একটাই ইজ, এই জন্য এটা সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স 9, দ্য সান হ্যাভিং রাইজিং দ্য ফগ ডিসপার্সড। এখানে সেম, এই হ্যাভিং রাইজিং এটা পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে, আর ডিসপার্সড হচ্ছে মেন ভার্ব, ফাইনাল ভার্ব, সেজন্য এটা একটা সিম্পল সেন্টেন্স। তো এই 9, 6, 5, 4 আর এটা এবং এটা একটু বুঝতে অসুবিধা হবে, কারণ এইগুলো এই ডোন্ট রয়েছে, রানিং রয়েছে, আমি এটা পরবর্তী ভিডিওতে তোমাদের একদম পরিষ্কার করে দেবো। তোমরা আমাদের সাথে থাকো, চ্যানেলের সঙ্গে থাকো, এবং তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কোনো কিছু, তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো ভিডিওতে, তাহলে আমরা সেইভাবে চেষ্টা করব তোমাদের গ্রামারগুলো সহজ করে উপস্থাপন করার জন্য। তো আমরা এতক্ষণ সিম্পল সেন্টেন্সের উদাহরণগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমরা ওটা বুঝতে পেরেছো সিম্পল সেন্টেন্সগুলো কেমন হয়। এবারে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের গঠনটা কেমন সেটা বোঝার চেষ্টা করব। কমপ্লেক্স সেন্টেন্স জানার জন্য আমাদের কিন্তু 3টে ক্লজ অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এগুলো নিয়ে যখন জয়েনিং করাবো আমি, তখন তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এখন আমি সহজভাবে বোঝানোর জন্য আমি 3টে এক্সাম্পল এখানে লিখেছি 3টে ক্লজ থেকে।
তো কমপ্লেক্স সেন্টেন্স কি বলেছিলাম, যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাব ক্লজ থাকে বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আবার সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার, একটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তো এই তিনটে ক্লজ যে ক্লজই হোক না কেন সবকটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে প্রথম এক্সাম্পল, আই নো হোয়াট হার নেম ইজ, এখানে তাহলে আমরা পাচ্ছি ভার্ব হিসেবে নো এবং ইজ, দুটোই ফাইনাইট ভার্ব। এবং আরেকটা জিনিস বুঝি এখানে আমরা যেমন নাউন ক্লজে লিঙ্কার গুলো এই হোয়াট বা এখানে ইফ, ডাব্লিউএইচ যতগুলো ওয়ার্ড আছে, হু, হোয়ার এগুলো ব্যবহার হতে পারে, বা ইফ ব্যবহার হতে পারে, দ্যাট ব্যবহার হতে পারে, লিঙ্কার থাকবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমাকে খেয়াল রাখতে হবে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাব ক্লজ, আর সাব ক্লজ শুরু হয় একটা লিঙ্কার দিয়ে। সমস্ত সাব ক্লজের আগে একটা অবশ্যই লিঙ্কার থাকে, কখন সেটা অ্যান্টিসিডেন্টের আগে, ওগুলো কি পরে আমরা আলোচনা করব। তো লিঙ্কার গুলো মূলত যতগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সবগুলো প্লাস দ্যাট, ইফ, হোয়ার, ইফ বা ওয়েদার এগুলো হয়। তো এখানে যেহেতু নো আর ইজ দুটোই আমরা ফাইনাইট ভার্ব পেয়েছি, একটা প্রিন্সিপাল ক্লজ আই নো, হোয়াট হার নেম ইজ তার নামটা কি, এটা সাব ক্লজ, সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর ক্লজ ইজ নাউন ক্লজ। 2 নম্বর, হি ইজ আ ম্যান হু ইজ হ্যাপি, এখানে আমরা দুটো পাচ্ছি, ইজ দুটো ফাইনাইট ভার্ব, লিঙ্কার বা এটাকে আমরা রিলেটিভ প্রোনাউনও বলি, ওটা পরে আলোচনা করা যাবে যখন অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং করব আমরা। তো এটা যেহেতু দুটো ক্লজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাব ক্লজ, সেই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স, যদি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে আই অ্যাম গ্ল্যাড, আমি সুখী বা আনন্দিত, হোয়েন আই গেট ইট, যখন আমি এটা পেয়েছি। তাহলে এখানেও আমরা দুটো ফাইনাইট ভার্ব পাচ্ছি, সেজন্য এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর এই হোয়েন শুরু হয়েছে সেটা একটা সাব ক্লজ। তাহলে আমরা প্রত্যেকটা সাব ক্লজের আগে একটা লিঙ্কারে যুক্ত পাচ্ছি। তাহলে আমরা সহজভাবে চিনতে গেলে আমরা লিঙ্কারের দিকে যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স সেখানে নাউন ক্লজ থাকতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ থাকতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ থাকতে পারে। তো এবারে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণগুলো নিয়ে একটু দেখব। তো আমরা এবারে কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণগুলো একটু দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তো কম্পাউন্ড সেন্টেন্স আমি কি বলেছিলাম, দুটো প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তো প্রথম উদাহরণে, হি ইজ নট অনলি টল বাট হি ইজ অলসো স্ট্রং, দুটো ফাইনাইট ভার্ব, দুটো প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এখানে একটা বাট রয়েছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, সেজন্য এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। 2 নম্বর বাক্যতে, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, এন্ড মেট দ্য HM, তাহলে এখানে আমরা দুটো পেলাম ফাইনাইট। এবার আমরা আলোচনা করব কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণগুলো নিয়ে। তো এখানে প্রথম সেন্টেন্সে, হি ইজ নট অনলি টল বাট হি ইজ অলসো স্ট্রং, তো আমরা কম্পাউন্ড সেন্টেন্স কি বলেছিলাম, দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তো এখানে ইজ দুটো ফাইনাইট ভার্ব এবং দুটো ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। দ্বিতীয় উদাহরণ, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, এন্ড মেট দ্য HM, হেডমাস্টারের সঙ্গে সাক্ষাৎ করেছিল, এখানেও দুটো ফাইনাইট ভার্ব ওয়েন্ট এবং মেট আবার যুক্ত হয়েছে এন্ড দিয়ে, সেজন্য এটা কম্পাউন্ড সেন্টেন্স। আবার এখানে নাইদার আ বরোয়ার নর আ ল্যান্ডার বি, এখানে নাইদার আ বরোয়ার আর এই বিটা, যেহেতু এই নাইদার আ বরোয়ার না, এখানে একটা বি থাকার কথা, কিন্তু এখানে মানে আন্ডারস্টুড অবস্থা রয়েছে, সেটা আমি পরে আলোচনা করব। নর আ ল্যান্ডার বি, তো এখানে নাইদার আর নর, এখানে একটা বি হওয়ার কথা কিন্তু হয়নি, কেন হয়নি সেগুলো পরে আলোচনা করব। এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি, এখানে দুটো আমরা বুঝতে পারছি, আর এখানে একটা বাট রয়েছে। তো এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, এই যে কয়েকটা আমি জিনিস লিখেছি, এইগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। যেমন কমিউনিটিভ, সমধর্মী সংযোজন, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড, এটসেট্রা, এগুলো থাকবে। অ্যাডভার্সেটিভ, বিপরীতধর্মী সংযোজন, বাট, স্টিল, ইয়েট আরো রয়েছে, সেগুলো জয়েনিং করানোর সময় আমরা আলোচনা করব। ইলাটিভ, হেতু, অল্টারনেটিভ, বিকল্পে সংযোজন, আইদার অর বা নাইদার নর, এগুলো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্সের জয়েনিং হয়। ইলাটিভ, হেতু বা কারণে, দেয়ারফর, দেন, সো, এগুলো দিয়েও কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। তো এই পর্যন্ত আমরা
সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে তার এক্সাম্পল গুলো দেখলাম, বোঝার চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমি এদের জয়েনিং গুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের সাথে থাকো এবং তোমাদের কোন পার্টটা বুঝতে অসুবিধা হচ্ছে আমাদেরকে কমেন্ট করবে। এবং এই যে পার্টটা আজকে করালাম, তোমরা যদি ভালোভাবে ক্লাসটা করো, খাতা পেন নিয়ে বসে যাও, খাতা পেন নিয়েই বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, আশা করছি তোমরা শিখে যাবে। এবং এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একবার যদি তোমরা ভালোভাবে শিখে যেতে পারো, তোমরা রাইটিং স্কিলও খুব ভালোভাবে লিখতে পারবে। আমার সাথে থাকার চেষ্টা করো।